দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রুমা কুটু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। আগামী ৩ মের পর থেকে সারা দেশে বৃষ্টি হতে পারে এবং ১০ মের পর মাত্রাতিরিক্ত তাপদাহ থেকে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। তবে চলমান তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত থাকবে বলেও জানান তিনি। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে আজ ঢাকাসহ দেশের ২৭ জেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আবু সাইদ অপুর রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ ধরে সারা দেশে চলছে কাঠফাটা তাপদাহ। অস্বস্তিতে রয়েছে সব শ্রেণী পেশার মানুষ। তবে আবহাওয়া দপ্তর বলছে আগামী মে মাসের ২ তারিখ থেকে তাপপ্রবাহ কমতে শুরু করবে। প্রথমে পূর্বাঞ্চল সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। তবে ৩ মের পরে মিলবে স্বস্তির বৃষ্টি। আর ১০ তারিখের পর থেকে তাপদাহ কমে স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টি হবে। আর দেশের পশ্চিমাংশে যেহেতু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই ১১ মে থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে বলে জানালেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। বাংলাদেশের পশ্চিমাংশে বৃষ্টির সম্ভাবনাটা কম, যেখানে তাপমাত্রা হয় আমাদের সমান বা তারও বেশি। যদি বৃষ্টি না হয়, যদি থেমে যায় বৃষ্টিটা একদিন বা দুদিন গ্যাপ করে, তখন তাপমাত্রাটা আবার আগের অবস্থায় চলে আসতে পারে। আর হিট ওয়েভ যদি জারি রাখিও আমরা হয়তো অঞ্চল বা ডিভিশন বা জেলাগুলো উল্লেখ থাকতে পারে। পরিস্থিতি যখন এমন, তখন আজ ও আগামীকাল এই ২ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানালেন এই আবহাওয়াবিদ। সারা দেশ থেকে হিট ওয়েভ উঠে যাবে না, তাপপ্রবাহ উঠে যাবে না, সেটা আমরা বলতে পারছি। ৪ তারিখের কাছাকাছি সময় থেকে ১০ তারিখ পর্যন্ত আমাদের স্বস্তিদায়ক একটা আবহাওয়া বাংলাদেশে বিরাজ করতে পারে, যদি কালবৈশাখীর বৃষ্টিটা আমরা ৪ তারিখ থেকে কন্টিনিউ প্রতিদিন কিছু না কিছু পাই। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। আধুনিককালের অবকাঠামো নির্মাণ শৈলীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাঁচ। বসত বাড়ি, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা শিল্প কারখানা সর্বত্রই কাঁচ ব্যবহারের ছড়াছড়ি। বাণিজ্যিক ভবনের বহিরাবরণে কাঁচের ব্যবহার ও ভবনে এসির সংখ্যা বৃদ্ধির পরিবেশগত ঝুঁকি ভাবাচ্ছে পরিবেশবিদদের। কাঁচে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় বেশি মাত্রায় তাপ উৎগীরণ হয়, যা রাজধানীর এই তীব্র গরমের জন্য অনেকাংশে দায়ী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এক দশকে রাজধানীতে তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। এজন্য নগরে অতিমাত্রায় কাচের ভবন নির্মাণ ও এসির মাত্রাতিরিক্ত ব্যবহারকে দুষছেন গবেষকরা। আর এতে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে নিম্ন আয়ের মানুষরা। কাঁচের ভবন সাধারণত সুইডেন, ইউরোপ সহ নানা দেশে দেখা যায়, যেখানে সূর্যের অল্প কয়েক ঘন্টার আলো ধারণ করে তাপমাত্রা বাড়ানো হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মোটেও বিজ্ঞানভিত্তিক নয়। রাজধানী ঢাকায় গত এক দশকে বেড়েছে কাচের নির্মিত ভবন। এসব ভবন থেকে সহজেই তাপ বিকিরণ হয়, আবার বেড়েছে এসির ব্যবহারও। গবেষকরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে আরও ত্বরান্বিত করেছে নানা কর্মকাণ্ড। তাই রাজধানী সহ শহরের তাপ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ, জলাধার সংরক্ষণ ও পর্যাপ্ত গাছ রোপণের বিকল্প নেই। এসি যে ফাংশন, যে আমি ঘরের বাতাসটা ঠান্ডা করে আমি গরম বাতাসটা বাইরে দিয়ে দিচ্ছি, সুতরাং আমি প্রতিটা রুমে যেসব জায়গায় এসি আছে সেই রুম থেকে গরম বাতাসগুলো বেরোচ্ছে, যার দরুন সবই কিন্তু বাইরে যাচ্ছে। আমার বাইরে গরমটা যাচ্ছে, এসির গরমটা যাচ্ছে। যে হাইরাইজ বিল্ডিং হচ্ছে, চারপাশে শুধু কাঁচ, এটাতে কিন্তু আমাদের তাপমাত্রা বাড়াচ্ছে। কারণ এখন যে উন্নত মানের যে কাজগুলো সেটা করে কি, সেই কাজগুলো তাপমাত্রা রিফ্লেক্ট করে, অর্থাৎ এটা কিন্তু ভিতরে ঢুকতে দেয় না।
যার জন্য ভিতরে তাপমাত্রা খুব একটা বাড়ছে না, কিন্তু তাপমাত্রা রিফ্লেক্ট করে বাইরে আবহাওয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, কাচের ভবনের পাশাপাশি রাজধানী ঢাকায় বেড়েছে এসির ব্যবহার। এতে বেড়েছে বাতাসের আর্দ্রতা, যে কারণে আগামীতে তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হবে। এছাড়া এসির কোনো হিসেবও নেই, যে কেউ ইচ্ছে মতোই এটি ব্যবহার করছে, আর এর ফলেও রাজধানীর তাপমাত্রা বেড়েই চলছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হাসপাতালেও বেড়েছে গরমজনিত রোগীর সংখ্যা। চলমান এই তাপপ্রবাহের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। হিটস্ট্রোক থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পান ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমিনা হিরার রিপোর্টে বিস্তারিত। সিলেট বাদে দেশের প্রায় সব অঞ্চলেই বইছে তাপপ্রবাহ। গড়ে প্রায় অনেক অঞ্চলেই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির উপরে। রাজধানী জুড়ে তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে নগরবাসী। গরমে থাকা যাচ্ছে না, যে পরিমাণ ঠান্ডা পানি খাচ্ছি তাতেও শরীর আপনার অক্লান্তি। এত গরম সহ্য করার কোনো ক্ষমতা নাই। গরমের তীব্রতার সঙ্গে এদিকে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। প্রচণ্ড গরমে ডায়রিয়া, পেটের পীড়া, ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা সহ হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন রোগীরা। তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। বিগত বছরের তুলনায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আলামিন। শরীরের তাপমাত্রা যদি 105 ডিগ্রির উপরে হয়ে 2-3 ঘন্টার উপরে থাকে, তাহলে আমরা তাকে হিটস্ট্রোক বলি। হিটস্ট্রোক হয় কখন? যখন আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতা বাইরে চলে যায়। সুইটিং এর মাধ্যমে কিন্তু শরীরের তাপমাত্রাটাকে কমিয়ে দেওয়া হয়, যেটা আমাদের শরীরের মধ্যেই একটা মেকানিজমে কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে এই তাপমাত্রার কমার মেকানিজমটা বন্ধ হয়ে যায়, তখন শরীরের তাপমাত্রা তাৎক্ষণিকভাবে অনেক বেশি বেড়ে যায়। সেই ক্ষেত্রে তো রোগীটা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে পতিত হয়। তাপদাহে হিটস্ট্রোক থেকে বাঁচতে বাড়তি সতর্কতার প্রয়োজন বলেও জানান এই চিকিৎসক। সারাক্ষণ যারা রাস্তায় কাজ করে, তারা কিছুক্ষণ কাজ করে আবার কিছু রেস্ট নিয়ে, গাছতলায় গিয়ে একটু রেস্ট নিয়ে বা ছাতা ব্যবহার করে তারা কাজ করবে। শরীর মুছে দিয়ে তারপর তার টেম্পারেচারটা কমাইতে হবে যেভাবে সম্ভব, তাহলে মৃত্যুর ঝুঁকিটা কমে যায়। আর যদি মৃত্যুর ঝুঁকি যদি খুব বেশি হয়, তাহলে তো হসপিটালে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে একদম স্পেশালাইজড সার্ভিস দিতে হবে। গরমে শিশু ও বয়স্কদের যত্রতত্র বাড়ির বাইরে না যাওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। দর্শক, এবারে অন্যান্য প্রসঙ্গ। সরকার ও রাজনীতিবিদদের সব সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আজ দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। রাষ্ট্রপতি বলেন, সিদ্ধান্ত কে, কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়, সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কিনা তা বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য জনস্বার্থ জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকেই উন্মোচিত করে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে, এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠীসমূহকে আহ্বান জানাই যে এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত থাকবেন। 2008 সালের নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে জনস্বার্থে বেশ কিছু অগ্রাধিকার কর্মসূচি গ্রহণ করেন এবং কমিউনিটি ক্লিনিক এদের অন্যতম। ইয়াবার চেয়ে শতগুণ বেশি ক্ষতিকারক ও ভয়ানক মাদক ক্রিস্টাল আইস। আর এই মরণ নেশা মাদক বিক্রি হচ্ছে অনেকটা প্রকাশ্যেই। ক্রিস্টাল আইস শারীরিক মানসিক ক্ষতি তো করছেই, ব্যবহারকারীরা একই সাথে হচ্ছেন সর্বশান্ত। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকে এর বিস্তার রোধ করা না গেলে ভয়াবহভাবে বাড়তে থাকবে সেবনকারীর সংখ্যা। যদিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। হাসান জাকিরের রিপোর্ট। বিশেষভাবে তৈরি কাচের পাত্রে এভাবেই সেবন করা হয় ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস।
দেখতে ক্রিস্টাল পাথরের মতো হলেও গুণগত মানে এর কার্যক্ষমতা ও ক্ষতিকারক প্রভাব ইয়াবার চেয়ে শতগুণ বেশি, যা সেবনে মানুষের স্নায়বিক উত্তেজনা ও শারীরিক শক্তিও স্বাভাবিক সময়ের চেয়ে 1000 গুণ বেশি বৃদ্ধি পায়। আইস একবার সেবনে খরচ হয় 10 থেকে 15,000 টাকা, যে কারণে বিত্তশালীদের মাদক হিসেবে এটি পরিচিত। ভয়ঙ্কর এই মাদকের নেশায় বুঁদ হচ্ছে সঙ্গীত শিল্পী সহ সমাজের বিশেষ শ্রেণীর মানুষ। সম্প্রতি বিপুল পরিমাণে আইসসহ মাদক কারবারিদের গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উচ্চবিত্তদের এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী এবং বারিধারায় এই মাদকের ব্যবহার সবচেয়ে বেশি। আমরা তো প্রত্যেক মাসেই আমাদের কিন্তু 300-400 মামলা হয়, এবং আমাদের মামলা ম্যাক্সিমাম যদি আমাদের 500 মামলা হয়, 500 জন কিন্তু আসামি কিংবা 500-550 কিন্তু আসামি থাকে। মাদক যে শুধুমাত্র যে আইন প্রয়োগ করে, যেন আপনার 25 গ্রাম হেরোইন থাকলে তার মৃত্যুদণ্ড, আইন প্রয়োগ করেই যে আপনি একেবারে সব কিছু করতে পারবেন, এটা কোনোভাবেই কোনো পৃথিবীর কোনো দেশও পারেনি, আমাদের দেশও তো নয়। তো এখন আপনার যেহেতু আমরা শুধু এই আইনটা প্রয়োগ না, আমরা যার কারণে কিন্তু আমরা অ্যাওয়ারনেসের উপরে কিন্তু যোগ দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকে ভয়ঙ্কর এই মাদকের বিস্তার রোধ করা না গেলে ভয়াবহভাবে বাড়তেই থাকবে সেবনকারীদের সংখ্যা। অভিযান পরিচালনার ক্ষেত্রে দুটি বিষয়ে প্রাধান্য দেওয়া উচিত। একটি হচ্ছে এই মাদক বাণিজ্যের পেছনের যারা পৃষ্ঠপোষক বা কুশীলব যারা, এদেরকে আইনের মুখোমুখি করা। যে প্রক্রিয়ায় বা কায়দায় অভিযান চলছে, এখান থেকে মাদকমুক্ত বাংলাদেশ বা সমাজ নির্মাণ করার ক্ষেত্রে খুব ইতিবাচক একটা অবস্থা তৈরি করবে, সেটি আমরা মনে করছি না। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দেশের পথে রওনা হয়েছে। মধ্যরাতে সংযুক্ত আরব আমিরাতের মিনাস সাকার বন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। কয়লা নিয়ে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে ফেরার সময় জিম্মি জাহাজটি এবার দেশের পথে বহন করছে 56,000 মেট্রিক টন চুনা পাথর। আগামী 12 বা 13 মে জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। গত শনিবার দুবাইয়ে আল হামরিয়া বন্দরে কয়লা খালাস করে মিনাস সাকার বন্দরে যায় এমভি আবদুল্লাহ। সেখানে থেকেই 56,000 মেট্রিক টন জাহাজীকরণ করা হয়। চালানটি চট্টগ্রামের কুতুবদিয়ায় খালাস করা হবে। হজের ভিসার আবেদনের শেষ সময় আগামী 29 এপ্রিল থাকলেও সেটি বাড়িয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে। ফলে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী হজ যাত্রীরা আগামী 7 মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় 29 এপ্রিল থেকে আগামী 7 মে পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি। জাটকা রক্ষায় 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকার সময় শেষ হচ্ছে আজ। মাছ ধরতে রাতে নদীতে নামবে জেলেরা। সেই লক্ষ্যে সব প্রস্তুতিও সম্পূর্ণ করেছে তারা। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 2 মাস বন্ধ থাকায় নষ্ট হয়ে যাওয়া নৌকা ও জাল মেরামত করে প্রস্তুত জেলেরা। নদীতে মাছ ধরার লক্ষ্যে জমজমাট হয়ে উঠছে ঝিমিয়ে পড়া মাছের আড়তগুলো। আজ মধ্যরাত থেকে নদীতে নামবে ভেবেই স্বস্তিতে জেলেরা। তবে নিষিদ্ধ সময়ে সরকারি সুবিধাগুলো যথোপযুক্ত উপায়ে না পাওয়ায় ক্ষোভ রয়েছে মৎস্যজীবীদের। নিষেধাজ্ঞা মেনে চললেও সরকারি সহযোগিতা পাননি অভিযোগ অনেকেরই। আমাদের চাল দাম কত 80 কেজি করে, এই জায়গায় দিয়ে 40 কেজি। 2 বার চাল দেয় 80 কেজি করে 160 কেজি। ওই জায়গায় যায় আমরা 20 কেজিও পাই নাই। সব উপরে লোকেরা খাইতে আছে, আমরা যাইলে ডাইরেক্ট নাই। সরকার তো আমাদের দেয়, সরকার দিলে লাভ কি? আমাদের তো এরা বিতরণ ঠিক না। সরকার যে আর্থিক সহযোগিতা চাউল দিছে, এটার পাশাপাশি যদি কিছু আর্থিক সহযোগিতা করতো, আমরা এটা নিয়ে মোটামুটি চলার মতো কিছু খাইতে পারতাম। আর যা দিছে এ আমাকে খুব সংকট বাজে গেছে। তবে উপযুক্ত মাছ পেলেই সকল লোকসান কাটিয়ে উঠবে মনে করেন মৎস্য বিভাগ। চলতি বছর ইলিশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে আশা করেন তারা। আমরা আশা করছি যেহেতু সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি,
এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। জাটকা সংরক্ষণে জেলার মেঘনা নদীতে 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীতে 100 কিলোমিটার অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়। ইলিয়াস কমল, মাইটিভি। সারা দেশে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়লেও একবারেই ভিন্ন সিলেটের চিত্র। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হাহাকার করলেও সিলেটে বৃষ্টির কারণে শীতল আবহাওয়া বিরাজ করছে। গরম কম থাকায় কিছুটা স্বস্তি রয়েছে শ্রমজীবী মানুষের মাঝে। আর সিলেটে 29 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। সিলেট প্রতিনিধি মৃণালকান্তি দাসের রিপোর্ট জানাচ্ছেন আবু সাইদ অপু। সারা দেশে একই তাপমাত্রা থাকলেও বিপরীত চিত্র সিলেটে। সিলেটের তাপমাত্রা দেশের অন্যান্য অঞ্চল থেকে একটু সহনশীল, যার কারণে নাগরিক জীবনে কোনো অস্বস্তিকর প্রভাব পড়েনি। মেঘালয়ের পাদদেশে অবস্থান ও বৃষ্টিপ্রবণ এলাকা হয় সিলেটে এখনো তাপমাত্রা কম। একটু বৃষ্টি দেওয়ায় গাড়ি চালাইতে পারলাম, খাইতে পারলাম, আলহামদুলিল্লাহ। বিগত 2-3 দিন যেভাবে হয়েছে, বৃষ্টি হওয়াতে একটু আরামই আছি আমরা। অন্যান্য এলাকার মানুষ খুব অশান্তিতে আছে, দেখলে খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য জেলা থেকে ভালো আছি। রোদের জিওটা তাপমাত্রাটাও কম, আর ব্যবসা বাড়তি করা যার, বাইরে যাওয়া যার। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা হলেও 360 আউলিয়া পর্ণভূমি সিলেটে বৃষ্টি অব্যাহত রয়েছে। অন্যান্য জেলা থেকে সিলেটের তাপমাত্রা কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমজীবী ও সাধারণ মানুষ। আমরা তো অন্য খান থেকে ভালো আছি, অন্য খান আমরা অনেক ভালো আছি। আমরা কাম কাজ ঠিক মতন করতে পারলাম, আমরা সুস্থ আছি। এটা তো আল্লাহ তাআলার একটা আমরা অশেষ নিয়ামত। এটা আমি মনে করি যে আমরা অন্যান্য জেলা থেকে আমরা কম এই অবস্থা হইতো, তো আমরা অবস্থা আরো খারাপ হয়ে যেত। আরো কিছু কম গরম কম আছে, বৃষ্টিপাত আছে, এই কারণে আমরা ব্যবসা করে খাইতে পারি। সারা দেশের তুলনায় সিলেটের তাপমাত্রা কম আছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, পর্যাপ্ত গাছপালা ও টিলা থাকার কারণে এখানে তাপমাত্রা সহনশীল পর্যায়ে রয়েছে। আমাদের বৃষ্টির পূর্বাভাস আছে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে। তো সিলেটে গত কয়েকদিনও 36 পাওয়া যায়নি, তার নিচেই আছে। আগামী কয়েকদিনও ওই একই রকম অবস্থায় চলমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা স্বাভাবিক রাখতে সিলেটের টিলা পাহাড় ও গাছগাছালি কাটা বন্ধ করতে হবে, নতুবা সারা দেশের ন্যায় সিলেটেরও একই অবস্থা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সচেতন মহল। আবু সাইদ অপু, মাইটিভি। কুষ্টিয়ার খোকসা ও কুমারখালীতে তীব্র তাপদাহে সেচ পাম্প অকেজো হয়ে পড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে এই অঞ্চলের পাট চাষিদের। আবহাওয়ার পরিবর্তন না হলে পাট চাষে ক্ষতির সম্মুখীন হবার আশঙ্কা করছেন কৃষকরা। সংকট মোকাবিলায় আধুনিক সেচ পাম্প স্থাপনের দাবি পাট চাষিদের। প্রতিনিধি লিপু খন্দকারের রিপোর্ট জানাচ্ছেন আমিনাহিরা। কুষ্টিয়ার খোকসা ও কুমারখালীতে তীব্র তাপদাহ, সেই সাথে নদ নদী ও খাল বিলের পানি শুকিয়ে গেছে। উঠছে না সেচ পাম্পে পর্যাপ্ত পানি। প্রচণ্ড খরা ও পানির অভাবে সেচ দিতে না পারায় মরে যাচ্ছে পাট গাছ। অতিরিক্ত খরা ও নদ নদীতে পানি না থাকায় ভূগর্ভের পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ইঞ্জিন চালিত শ্যালো মেশিন দিয়েও পানি তোলা সম্ভব হচ্ছে না। তাই শঙ্কায় আছেন চাষিরা। পানির স্তর নামিয়ে গেছে, এই জন্যই পানি পাচ্ছি না। বিদ্যুৎ হলে, কারেন্টের ব্যবস্থা হলে, মোটর বসলে পানি উঠবে। আমার দুইটা শ্যালোই মাথার সময় খোঁড়া আছে, একটা পানি পাচ্ছে না। আমরা তো লোন ফোন তুলে পাট বুনেছি, তাহলে আমার এই পাট যদি মরিয়ে যায় তাহলে আমরা এই টাকা কোনটি দেব? বৈরী আবহাওয়ায় আধুনিক সেচ পাম্প স্থাপন করা না হলে ভবিষ্যতে ক্ষতির পরিমাণ বাড়বে বলে জানান পাট চাষিরা। এই ক্ষেত আমার হতে হবে, পানির ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে আমার এই আবেদন, সাবমার্সেলের ব্যবস্থা যাতে মাঠে মাঠে করে দেয়, এরকম একটা। তাপপ্রবাহে কৃষকদের ফসল রক্ষায় প্রতিনিয়ত পরামর্শ প্রদান এবং দ্রুত সেচ পাম্পের ব্যবস্থা করে দেওয়ার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। পাটের জমিতে এবং ধানের জমিতে সর্বদা পানি ধরে রাখার জন্য তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের নিয়ে একটা উঠান বৈঠক করব এবং তাদের এই সেচ কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা আমাদের উপজেলা কৃষি বিভাগ দিয়ে যাবে। এবছর জেলার খোকসা ও কুমারখালী উপজেলায় ৮,৬৫০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। আমিনাহিরা, মাইটিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।